আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, জনগণের ভালোবাসার শক্তিতেই যথাযথ সম্মান জানানো সম্ভব হয়েছে, তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে তার ছায়াসঙ্গী ফাতেমার জীবনে শুধুই শূন্যতা, আপনজন হারানোর বেদনায় কাতর বগুড়াবাসী। সারা দেশে নতুন বই বিতরণ শুরু। প্রাথমিকের শতভাগ হলেও মাধ্যমিকের 60% বই বিতরণ। রাষ্ট্রীয় শোকের কারণে হচ্ছে না উৎসব। একীভূত 5 ইসলামী ব্যাংকে আজ থেকে আমানতের অর্থ ফেরত দেওয়া শুরু। সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বর্ণিল আলোকসজ্জায় 2026কে বরণ করল বিশ্ব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি পুরো সংবাদের। সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বেলা 12টা নাগাদ উন্মুক্ত করার পর মানুষের ঢল নামে রাজধানীর জিয়া উদ্যানে। কুরআন তেলাওয়াত, দোয়া মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। লাখো মানুষের শ্রদ্ধা, অশ্রুসিক্ত প্রার্থনা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। রাত পেরিয়ে ভোর, অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। আমার ইচ্ছা ছিল এখানে আসবো, কেউ আমাকে কোনো বাধা দিবে না, কারণ এরকম একটা বাধার ব্যাপার এটা আমার মাথায় আসেনি। আমি সোজা যাব কবরস্থানে, মাটিগুলো ছুঁয়ে দেখবো, মাটিটা গায়ে মাখবো, ওখানে যতক্ষণ খুশি বসে থাকবো, কিন্তু তা কই হলো না তো। মনরে আমি বুঝাইতে পারতেছি না, আমি কিভাবে এখানে পৌঁছাইতে পারলাম না, এই আক্ষেপটাই তো বুঝতে পারতেছি না। বেলা 12টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ। ঢল নামে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন নানা স্থান থেকে আসা মানুষেরা। দিনব্যাপী চলে পবিত্র কুরআন তেলাওয়াত। একজন দেশপ্রেমিক ছিলেন, উনি চলে যাওয়াতে অনেক দেশের ক্ষতি হয়ে গেছে, আমি ওনার জন্য দোয়া করি। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করতে হবে বিএনপিকে। তিনি বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের নেত্রী নন, তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক কামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। এদিকে জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজন নেত্রীর চলে যাওয়া, যিনি বলতেন এই দেশের মাটি ও মানুষ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই, সেই দেশের মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থল ঘিরে আজ হাজারো মানুষের বুক ফাটা আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন মহান আল্লাহর দরবারে। বলছেন তার এই চলে যাওয়া দেশ ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। শ্রদ্ধা জানাতে আসা শোকার্ত মানুষরা আসলে কি বলছেন, তাদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন।
ফাতিহা, আমরা বর্তমানে অবস্থান করছি জিয়া উদ্যানের একদম ভেতরে সমাধির সামনে। আমরা দেখতে পেয়েছি সকাল 11:30টার পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এখানে এসেছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার কবরের পাশে একান্ত সময় কিছুক্ষণ কাটিয়েছেন। তিনি আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করেছেন। তারপর পরে কিন্তু 12টা নাগাদ এই বেগম খালেদা জিয়ার সমাধি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু আমরা দেখতে পেরেছি ব্যাপক মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। সর্বস্তরের মানুষের পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে আসছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোনাজাত করছেন সকলে, কিন্তু তাদের চোখের পানি ফেলে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আসলে তার যে ত্যাগ, তার যে কারাবন্দী যে জীবন ছিল, সেই দেশের জন্য যে ভালোবাসা ছিল, যে ত্যাগ ছিল, সেগুলোর জন্যই কিন্তু মানুষ তাকে এতটা পরিমাণ ভালোবাসে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু সকাল থেকেই এখানে আমরা দেখতে পেরেছি যখন গেট খোলা হয়নি তখন থেকেই কিন্তু তারা ভিড় করেছেন। তারপর যখন গেট খোলা হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য এসেছেন। তাদের চোখের অশ্রু আসলে ফেলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য কামনা করেছেন। সকল ধর্ম বর্ণ শেষে কিন্তু সকলেই কিন্তু তার কবরটি একটিবার দেখার জন্য বেগম খালেদা জিয়ার এই কবরের পাশে আসছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাকে একটু বলি, জিয়া উদ্যানের চারপাশ কিন্তু বর্তমানে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি সহ রাষ্ট্রের বিভিন্ন স্পেশাল ফোর্স কিন্তু বর্তমানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তার জন্য। তারেক রহমান আজকে আসবেন কিনা সেই রকম তথ্য আমরা এখনো পাইনি। তবে বেলা যতটা বাড়ছে সাধারণ মানুষের ভিড় কিন্তু ততটাই বাড়ছে জিয়া উদ্যানে। ফাতিহা, আপনি জানেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার ত্যাগ সম্পর্কে, দেশের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই কিন্তু তাকে মানুষ বেশি ভালোবাসে। আসলে ক্ষমতায় না থেকেও গতকালকে আমরা দেখেছি জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে তার জানাজা স্থানটি। আমরা দেখতে পেরেছি প্রায় মিরপুর থেকে শুরু করে বাংলা মোটর, মগবাজার পর্যন্ত তার মানিক মে এভিনিউ ভরে পুরোটাই কিন্তু তার জনসমুদ্রে পরিণত হয়েছিল গতকালকে। গতকাল তার কবরস্থানে অনেকেই আসতে চেয়েছিলেন, তার কবরটি জিয়ারত করতে চেয়েছিলেন, তবে কালকে কাউকেই আসলে আসতে দেওয়া হয়নি। আজকে বেলা 12টা থেকেই কিন্তু এখানে মানুষজন ভিড় করছেন। যখন থেকে জিয়া উদ্যানের গেটটি খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, সকলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু মানুষ তাদের অশ্রু ছেড়ে কিন্তু তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছেন। আসলে একটি নেত্রীকে কতটা পরিমাণ ভালোবাসলে এরকম তারা তাদের চোখের পানি ফেলে কিন্তু তাদের দোয়া করছেন, এটা কিন্তু দেখলেই আসলে এই দৃশ্য দেখলেই বোঝা যায়। বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে এখানে আসছেন। বেলা বাড়ার সাথে সাথে এখানে আরও মানুষের ভিড় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ বর্তমানে এখানে আছেন। সকলেই কিন্তু দুহাত আল্লাহর কাছে তুলে দোয়া করছেন, মহান আল্লাহ যাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের সর্বস্থান কিন্তু তাকে যাতে দান করেন, এমনটাই কিন্তু সকলে দোয়া করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে এখানে কিছু মানুষজন আছে, তাদের সাথে কথা বলে জানতে চাই তারা কোত্থেকে আসছেন। ভাই, আপনি কোত্থেকে এসেছেন? আমি আছি ভোলা জেলার লালমনি উপজেলা থেকে। গণতন্ত্রের বাংলার কুটি গণতন্ত্র মুক্তিকামী মানুষের আপনজন, গণতন্ত্রের মুক্তিকামী মানুষের আস্থাভাজন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অবিসংবাদিত আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার জানাজায় শরীক হওয়ার জন্য। জি, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ আসছে বেগম খালেদা জিয়ার কবরটি একটিবারের মতো দেখার জন্য। এই ছিল আমার কাছে ফাতিহা, জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবরস্থানের সর্বশেষ খবর। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগমও আপনজন হারানোর বেদনায় কাতর। দীর্ঘ প্রায় 16 বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে যাননি তিনি। স্বৈরাচারের সরকারের খালেদা জিয়াকে জেলে পাঠালে সেখানেও তার সঙ্গে গেছেন ফাতেমা। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত
যত্ন নিয়েছেন বেগম জিয়ার। ফাতেমা বেগমকে নিয়ে আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয় কত ব্যক্তিত্বের নাম, কত আন্দোলন, ক্ষমতা আর কারাবাসের গল্প হয়ে ওঠে মানুষের অনুপ্রেরণা। এসব ঘটনার আড়ালে ঢাকা পড়ে যায় সাধারণ মানুষের অনন্য অবদানের কথা। তেমনি এক অন্তরালের মানুষ ফাতেমা বেগম। খালেদা জিয়ার জীবনের উত্থান পতন, সংগ্রাম আর একাকিত্বের মুহূর্তগুলোতে ছায়া হয়ে পাশে ছিলেন তিনি। ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন, নেই কোনো দলীয় পদ, তবুও বিএনপি চেয়ারপারসনের কঠিন সময় তিনি সব সময় পাশে থেকেছেন, দিয়েছেন সেবা। ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার শাহ মাদার গ্রামে। 2008 সালে স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন। 2009 সালে খালেদা জিয়ার বাসার কাজের সহযোগী হিসেবে যোগ দেন। অল্পদিনের মধ্যেই ফাতেমা হয়ে ওঠেন বেগম জিয়ার কাছের মানুষ। 2018 সালের সেই বিষাদময়ী দিনটির কথা কি ভোলা যায়? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী যখন কারাগারে প্রবেশ করেন, তখন ফাতেমা স্বেচ্ছায় তার সঙ্গী হন। ফাতেমার এই নিবেদন সারা দেশের মানুষের কাছে তাকে অনন্য উচ্চতায় তুলে আনে। ইতিহাসের পাতায় ফাতেমার স্থান যদি নাও হয়, ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেশের মানুষের হৃদয়ে ফাতেমা বেগমের নাম উচ্চারিত হবে চিরকাল। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আকুল বগুড়াবাসী। এ জেলার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল হৃদয়ের গভীরে গাঁথা। বগুড়া 7 আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন তিনি। তাই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শুধু বিএনপির রাজনৈতিক ঘাঁটি নয়, বরং সংগ্রামের সাথী হিসেবে আস্থার প্রতীক। এই জনপদের মানুষ তাকে সব সময় ঘরের মানুষ মনে করে। বেগম খালেদা জিয়াও তার এই জেলাকে সবসময় বিশেষ গুরুত্ব দিয়েছেন। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জামিল হাসান শান্তর আরও একটি রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান। সে কারণেই তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বগুড়াবাসীর ঘরের মানুষ। তার মৃত্যুতে এ জেলার মানুষ হারিয়েছেন তাদের পরমাত্মীয়, প্রাণপ্রিয় নেত্রীকে। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে বগুড়া ছিল বেগম খালেদা জিয়ার শক্ত ঘাঁটি। ওনার চিন্তা ছিল সবসময় শুধু মানুষ, মানুষ আর মানুষ আর দেশ। আমার করে বাংলা মাটি ছাড়া যায়নি, এখানে আমার জন্মভূমি, এখানে মরবো, এখানে বাঁচবো, আমি আমার দেশ ছাড়া যাব না। বিএনপির প্রতি এ সমর্থনের প্রতিদানও পেয়েছে বগুড়াবাসী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া সারা দেশের মতো বগুড়ার উন্নয়নেও বিশেষ নজর দিয়েছেন। আমাদের মাঝে নেই, কিন্তু উনি যদি থাকতেন ইনশাল্লাহ আগামীতে আরও হয়তো আমরা উন্নয়ন পেতাম। তার কাছে বগুড়াবাসী অত্যন্ত ঋণী হয়ে আছে, এ ঋণ শোধবার নয়। তার চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, এটি এক বিশাল শূন্যতা বলে জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা। বাংলাদেশের তার সমর্থক কোটি কোটি মানুষকে এই অনুরোধ জানাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে পথ, সেই পথে আমরা চলি। মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বেগম জিয়ার রাজনৈতিক দর্শনকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে
অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় বলেন, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মান আগের তুলনায় ভালো, এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এ সময় তিনি আরও জানান, প্রাথমিকের শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপানো হয়েছে। প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। এদিকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারবো। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে। আর যদি না আমরা তা পারি, তাহলে কিন্তু আমরা আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবো না। যেমনটা আমরা দেখছি যে আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষা মানুষ লাভ করছে, কিন্তু সেই অনুযায়ী তার যোগ্যতা অর্জিত হচ্ছে না, এবং ফলে সে ভবিষ্যতে অনেক ডিগ্রি নিয়েও খুব সুবিধা করতে পারছে না। ব্যাপারটা যেন এমন না ঘটে, সেজন্য আমাদের প্রথমে প্রাথমিকের দিকে নজর দিতে হবে। আমরা সেই নজর দিচ্ছি এবং সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। বরিশালে সকাল 10টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের সূচনা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বরিশালে মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী, ভোকেশনাল এবং কারিগরি মিলিয়ে ১,৩৮,৭০,৬৬৪টি বই প্রয়োজন, কিন্তু পাওয়া গেছে চাহিদার ৭৩.23 ভাগ বই। নারায়ণগঞ্জে সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বাড়তি কোনো আয়োজন ও আনুষ্ঠানিকতা না থাকলেও নাটোরে উৎসব মুখর পরিবেশে সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। তবে মাধ্যমিক পর্যায়ের 7ম শ্রেণীর বই ব্যতীত অন্যান্য শ্রেণীর বইয়ের 80% পাওয়া গেছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। নওগাঁয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেকেই বই পাননি। বিশেষ করে 8ম শ্রেণীর বই এখনও আসেনি। মাধ্যমিকে বইয়ের চাহিদা ছিল 28,48,866টি। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে 20,68,180টি। রাজবাড়ীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শুধুমাত্র 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। অন্যান্য শ্রেণীর বই আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় পার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে কাকরাইলে দলটির কার্যালয়ে এ শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণায় জাতীয় পার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সকল কার্যক্রম স্থগিত করেছে। বছরের প্রথম দিনেই সুখবর পেলেন সম্মিলিত ইসলামী 5 ব্যাংকের গ্রাহকরা। আজ থেকেই টাকা তুলতে পারবেন সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীরা। প্রথম পর্যায়ে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবে গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বা সঞ্চয়ী হিসাবে 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। এতে আরও বলা হয়, 2 বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর 2026। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোকের কারণে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি
পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে খ্রিস্টীয় নতুন বছরকে উদযাপনে নানা ধরনের আয়োজন করে রাজধানীবাসী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। শুরু হলো আরও একটি ইংরেজি নতুন বছর। এই উপলক্ষে বাণী দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোকের কারণে এবার রাজধানী সহ দেশবাসী বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করেনি। তবুও ঘড়ির কাঁটায় রাত 12টা 1 বাজতেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর কিছু এলাকা থেকে পটকা, আতশবাজির বিকট শব্দ ভেসে আসতে থাকে। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর অনেক এলাকায় আতশবাজি ও পটকা ফাটানো হয়। তবে প্রতি বছর হোটেল, রেস্টুরেন্ট ও পাড়া মহল্লায় যে ব্যাপক আয়োজন দেখা যায়, এবার তা ছিল না। বিভিন্ন সড়কে বসানো হয় চেকপোস্ট। বেশিরভাগ যানবাহনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিন গুলশান, বনানী, বারিধারা, হাতিরঝিলে কড়া নজর রেখেছিল পুলিশ। বহিরাগতদের প্রবেশ করতে দেয়নি তারা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক নানা আয়োজনে 2026 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী নতুন বছরের আগমন উদযাপনে মেতে ওঠে। সময় অঞ্চলের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছরের সূচনা হয়। আতশবাজির ঝলকানিতে মধ্যরাতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বিশ্বের সর্বপ্রথম খ্রিস্টীয় নববর্ষ 2026কে স্বাগত জানানো হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপে। হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই অঞ্চলটি নতুন বছর উদযাপনে সবার আগে আলোড়িত হয়। এরপর নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপে নতুন বছরের আগমন ঘটে। মাত্র 600 জন বাসিন্দার এই দ্বীপের পরেই নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড টোঙ্গা ও সামোয়া সহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ উৎসব। আতশবাজি, নাচ, গান ও বিশেষ খাবারের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। অস্ট্রেলিয়ার সিডনিতেও বর্ষবরণে দেখা যায় ব্যাপক আয়োজন। অনুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার মানুষ অনেক আগে থেকেই জড়ো হন। সিডনির পর কুইন্সের ব্রিসবেন ও গ্রেট ব্যারিয়ার রিফ এলাকাতেও শুরু হয় নতুন বছরের উদযাপন। ইউরোপের দেশ ফ্রান্সেও জমকালো আয়োজনে উদযাপিত হয় নতুন বছর। আইফেল টাওয়ারে ছিল আলোর ঝলকানি। আশপাশের গাছ, বাগান, শপিং মলগুলো সাজানো হয়েছিল নানা রঙে। এরপর নতুন বছর প্রবেশ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ায়। এসব দেশে বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানো সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে 2026কে স্বাগত জানানো হয়। এরপর চীনসহ ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর 2026 বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, ডাউনটাউন এলাকা, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিক দ্য পাম, বুর্জ আল আরব, ব্লু ওয়াটার্স আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে ছিল চোখ ধাঁধানো আয়োজন। নববর্ষ উদযাপনে যোগ দেয় মঙ্গোলিয়া, তাইওয়ান, ব্রুনাই, রাশিয়ার ইরকুটস্কো, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ, হংকং, সিঙ্গাপুর, ম্যাকাও এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার জাকার্তা, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও আতশবাজি, ড্রোন শো এবং নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। সকাল 8টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ার কলার হাটে বেচা কেনার সময় একটি দ্রুত গতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানায়, পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় ফায়ার সার্ভিস। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন সহকর্মী আবুল হাসনাত। 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 143 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আমরা চট্টগ্রামে যে 3টি রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা এখন দাখিলকৃত মনোনয়নপত্রগুলো তারা যাচাই বাছাই করছেন। তারা তাদের নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত তাদের হিসাব বিবরণী সহ বিভিন্ন বিষয়ে তারা পর্যালোচনা করছেন বলে আমরা জানতে পেরেছি। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হচ্ছে আগামী 4 জানুয়ারি। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, গতকাল তার জানাজা এবং আজ রাষ্ট্রীয় শোক সহ বিভিন্ন চট্টগ্রামে এখনও শোকাবহ পরিবেশ অনেকটা বিরাজ করছে। রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের বলতে গেলে আসলে নির্বাচনী মাঠে তেমন প্রচারণার এখন বা সেরকম কোনো কিছু আমরা আসলে এখনও লক্ষ্য করছি না। চট্টগ্রামে এই ছিল নির্বাচনের আমার কাছে সর্বশেষ তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। শুরুতে নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদুস তালুকদার দুলু এবং একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নাটোরের 4টি আসনে মোট 39 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ 35 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সারা দেশের মতো রংপুরেও চলছে যাচাই বাছাই। প্রথম দিনে রংপুর 1 আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 9 প্রার্থীর মধ্যে 8 জনকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 এই সংসদীয় আসনটি গঠিত। এই সংসদীয় আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি। এটি তাদের জোটের অন্যতম শরিক জমিয়াতে ওলায়ামা ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ বিন হাবিবকে এই আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে এই আসনের নির্বাচনে ধানের শীষের ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। এখানে খেজুর গাছ প্রতীকে ধানের শীষের কর্মী সমর্থকদের ভোট দিতে হবে জুনায়েদ আল হাবিবকে, দলীয় শৃঙ্খলা তাই বলে। আর এখানে জামাতের প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। এই 2 জন প্রার্থীর বাইরেও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি আপনাকে জানিয়ে রাখি যে ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলি আহাদও এই আসনটি থেকে 1973 সালে স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যেহেতু বিএনপি তাদের শরিককে আসনটি ছেড়ে দিয়েছে, তাই তিনি আজ 12টার সময় দুপুর 12টায় সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার কর্মী সমর্থকদের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন বলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে এই আশুগঞ্জ এই উপজেলাটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা, কারণ এই উপজেলা মেঘনা নদী দ্বারা কিশোরগঞ্জের ভৈরবের সাথে বিভক্ত হয়েছে। এই নদীর ওই পারে ভৈরব আর এই পারে হচ্ছে আশুগঞ্জ।
এই আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে গ্যাস কূপ রয়েছে, এছাড়া এটা একটি নদী বন্দর। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি নদী বন্দর। এই নদী বন্দরটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহের হাওর অঞ্চলে যে ধান উৎপাদিত হয় সেই ধান এখানে এই আশুগঞ্জে কিন্তু সেই ধানগুলো এখানে নিয়ে আসা হয় এবং এখানে 4 শতাধিক চাতাল কল রয়েছে এবং এই চাতাল কলের মাধ্যমে যে চাল উৎপন্ন হয় সেই চাল দিয়ে দেশের 35% চালের চাহিদা পূরণ করা হয়। এই নানা কারণে আশুগঞ্জ আসনটি যে গুরুত্বপূর্ণ, এই কারণে বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ায় মোট 9টি উপজেলা রয়েছে, এর মধ্যে 6টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনগুলোর মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোচিত ভৌগোলিক কারণে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বছরের শুরুতেই জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমল। বুধবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা, কেরোসিনের দাম 116 টাকা থেকে 114 টাকা আর অকটেনের দাম 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর করা হয়েছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। স্থানীয় সময় বৃহস্পতিবার জোহরান মামদানি এ শপথ নেন। আল জাজিরা জানিয়েছে, তার এ শপথ গ্রহণ ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মেয়র মামদানি তার দাদার কোরআন শরীফ হাতে টাইমস স্কয়ারের নিচে একটি অব্যবহৃত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরীর প্রথম মুসলিম মেয়র তিনি। দক্ষিণ এশীয় হিসেবে নিজের পূর্বপুরুষের পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করেন না মামদানি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন শোক বইয়ে সই করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতৃবৃন্দ। বিএনপির 7 দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সই করেন তারা। শোক বইয়ে সই করেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, কেন্দ্রীয় সদস্য শিহাব খান, চলচ্চিত্র নির্মাতা ও কেন্দ্রীয় সদস্য সাইমন তারিক। এ সময় তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ম্যাচ জয়ে ঢাকা ক্যাপিটালসকে 1 রানের টার্গেট দিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দলের 22 রানে রনি তালুকদার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় স্বাগতিকরা। রনি 11 ও মিরাজ 6 রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সিয়াম আয়ুব ও পারভেজ হোসেন ইমন 62 রান যোগ করেন। সিয়াম 29 রানে বিদায় নেন। 44 রান করে সাইফ হাসানের শিকারে পরিণত হন ইমন। শেষ পর্যন্ত 5 উইকেটে 173 রানে থামে সিলেট টাইটান্স। শেষ করার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, জনগণের ভালোবাসার শক্তিতেই যথাযথ সম্মান জানানো সম্ভব হয়েছে তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে তার ছায়াসঙ্গী ফাতেমার জীবনে শুধুই শূন্যতা, আপনজন হারানোর বেদনায় কাতর বগুড়াবাসী। সারা দেশে নতুন বই বিতরণ শুরু। প্রাথমিকের 100% হলেও মাধ্যমিকের 60% বই বিতরণ। রাষ্ট্রীয় শোকের কারণে হচ্ছে না উৎসব।
একীভূত 5 ইসলামী ব্যাংকে আজ থেকে আমানতের অর্থ ফেরত দেওয়া শুরু। সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বর্ণিল আলোকসজ্জায় 2026কে বরণ করল বিশ্ব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।